শোনা যাচ্ছে কি? বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। এর ভিতরে কোনো কমেন্টস আসলে হয়তো বুঝতে পারবো। হ্যালো, হ্যালো। আশা করি শোনা যাচ্ছে। খাবার থিয়েটার আড্ডায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইউসুফ হাসান অর্ক। প্রথমেই বলে নেই যে আসলে আমি এই ফেসবুক এবং লাইভ এই যে প্রযুক্তিগত বিষয়গুলোতে খুব বেশি সিদ্ধহস্ত না। সেই জন্যই একটু নার্ভাস। আমি আসলে খুব সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। এর মধ্যে পাভেলের রিকোয়েস্টে আজকে এসছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারবো, থিয়েটার আড্ডা। দেখলাম কয়েকজনের খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, অংশমানের কথা শুনলাম, সুন্দর করে কথা বলতে পারেন। আরো অনেকের কথাই শুনলাম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সুন্দর করে হয়তো গুছিয়ে কথা বলতে পারবো না। প্রথমেই বলে নেই যে এমন একটা দুঃসময় চলছে পৃথিবীব্যাপী। আমরা আসলে প্রথমে থমকে গেছি, তারপরে কিছুদিন যাওয়ার পরে বিমর্ষ হয়েছি, আহ বিরক্তও হয়েছি, ভালো লাগছে না, আর বেরিয়ে যাব। যোগাযোগ হচ্ছে না কাছের মানুষগুলোর সাথে, যাদের সঙ্গে আড্ডা হতো, শিল্পকলায় মহড়া হতো, শো হতো। এই যে আমাদের অভ্যস্ততা এবং আমাদের যে প্রাণের টান, যে কাজগুলো করবার জন্য আমাদের প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধে হলেই আহ ছুটে যেতে হতো যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলো যেতে পারছি না, সেইটা নিয়ে তো একটা আহ কি বলবো, খারাপ লাগা আছে। তারপর একটা সময় এলো যে আসলে ঘরে বসে থেকে তো চলবে না, আমাদের কাজ করতে হবে। নাটকের জন্য, নাটকের মানুষের জন্য, শুধু নাটকের মানুষের জন্য না, আসলে সব মানুষের জন্যই। অলরেডি অনেকেই আমরা কাজ করছি, সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে তো করছি, এবং কি রাষ্ট্রীয় পর্যায়েও, জাতীয় পর্যায়েও অনেকে আমাদের প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে, গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অনেকেই অনেক ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে এসছেন মানুষের পাশে দাঁড়াতে। আমি শুধু একটি কথা বলতে চাই নিজ থেকে। আমার কাছে মনে হয়েছে যে আসলে যারা অল্প আয়ের বা স্বল্প আয়ের মানুষ, যারা ত্রাণ নিতে আসছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই হোক বা যে কোনো ভাবেই হোক, তারা তো কম বেশি কেউ পাচ্ছেন, কেউ হয়তো অনিয়মের কারণে পাচ্ছেন না। আরো অনেক ধরনের ডিফিকাল্টিজ তো আছে। কিন্তু একটা ডিফিকাল্টিজ আমরা খেয়াল করছি কিনা, হয়তো খেয়াল করেছি অনেকেও, সেটা হচ্ছে যে যারা মধ্যবিত্ত, যারা আবেগ দিয়ে চলেন, তাদের বেশিরভাগই কিন্তু শিল্প চর্চার সাথে জড়িত। যারা বলতে পারছেন না যে আমি সমস্যায় আছি, বিষয়টা এমন ডেলিকেট যে আহ মধ্যবিত্তের আসলে বুক ফাটে তো মুখ ফাটে না। এরকম কিছু মানুষ আছে যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি কিনা। এমন কিছু শিল্পী আছেন যারা কণ্ঠশিল্পী হোক, যন্ত্রশিল্পী হোক, নাট্যশিল্পী হোক, যারা একরকম প্রতি শোতে, প্রতি প্রদর্শনীতে তাদের একটি সম্মানের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন। সেরকম কিছু মানুষ আছেন যাদেরকে আমরা আহ হয়তো বুঝতে পারছি না, অনেক কতটুকু কষ্টে আছেন। সেই খোঁজগুলো যদি আমরা সবাই যার যার জায়গা থেকে একটু খোঁজ নেই, তাহলে আমার মনে হয় সেটারও একটা মানে দাঁড়াবে। আমার কাছে বেশ কয়েকজন যারা আমার বিভিন্ন প্রযোজনায় যন্ত্রশিল্পী হিসেবে কাজ করেন, দুই একজন ফোন করেছেন, হয়তো মুখে বলতে পারেননি। আমরা আমরা আমি বা আমরা অনেকেই হয়তো বুঝে নিয়েছি। সেই জায়গাগুলো মনে হয় একটু বোঝা দরকার।
যাই হোক, এরকম একটি সময়ে এই যে খ্যাপা পাভেল এক সুন্দর উদ্যোগ নিয়েছে যে যোগাযোগের মাধ্যমে হলেও আমরা একে অপরের অনুভূতি শেয়ার করে হলেও আমরা আত্মিকভাবে প্রযুক্তির প্রশ্রয়ে যুক্ত থাকব, আমাদের সময়টা ভালো কাটবে এবং অনেক ধরনের চিন্তা ভাবনার আদান প্রদানের মাধ্যমে হয়তো আমরা একটি আপাত মুক্তির পথ হলেও খুঁজে পেতে চেষ্টা করতে পারি। আসলে থিয়েটার আড্ডা বলতে গেলেই প্রথমে আমাদের মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় 90-এর দশকের কথা। আড্ডা ব্যাপারটা তো বেইলি রোড কেন্দ্রিক ছিল। তখন আসলে ওই যে মহিলা সমিতির সিঁড়ি, কিংবা সামনে ইব্রাহিমের দোকান, কিংবা গাইড হাউসের সামনের লবি, এই শামীম বা শ্যামল আমাদের চা বানিয়ে দিত, যুবদা আসতেন, যুবদার সঙ্গে আড্ডা হতো, আমাদের গ্রুপের তুহিন ভাই, মোশাররফ, নাগরিকের ঝন্টুদা, হীরা ভাই, যুবদা তো আসতেনই। যুবদাকে ঘিরে একটা দারুণ আড্ডা হতো, পাবেলদা আসতেন, মাঝে মাঝে ফরিদি ভাইকেও পেয়েছি, যদিও ফরিদি ভাই তখন চলচ্চিত্র দিয়েছেন, কিন্তু আসতেন মাঝে মাঝে। সেই সময় রিহার্সেল থাকলে তো রিহার্সেলের পরে গিয়ে রিহার্সেলে কি হয়েছে, আজকে কে দেরিতে আসলো, বা সব সময় কে দেরিতে আসে, এবং দেরিতে এসে ঘড়িতে তাকিয়ে বলে যে না আমার ঘড়িতে তো আহ সময় 6টাই তো বাজে। এরকম ব্যাপারগুলো নিয়ে প্রাত্যহিক আড্ডা তো হতোই। কোন নাটকে মহড়া চলছে, আমাদের গ্রুপে যেমন নাট্যকেন্দ্রে তারিক ভাই আজকে কাকে কিভাবে বকলেন, বা কিভাবে স্ক্রিপ্ট ছুড়ে ফেলে দিয়ে চলে গেলেন, এইগুলো একটা দলের সাথে আরেকটা দলের একটা দারুণ ইন্টারাকশন কিন্তু মহিলা সমিতির সময় হতো। শিল্পকলা চত্বরেও এখনো হয়, কিন্তু আমরা ওই যে বড় হলের গেটের ভেতর দিয়ে ঢুকে বাম দিকের জায়গাটায়, যেটাকে নিশাত চত্বর বলতে চাচ্ছি, আমরা নিশাত আপাকে খুব মিস করছি এই সময়। এই দুঃসময়ের ঠিক আগ মুহূর্তেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আরো অনেককে আমরা এর মধ্যে হারিয়েছি। সেটা সবাই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন তা না, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই 90-এর দশকের আড্ডার যে আমেজ, সেই আমেজটা আজকের ডিজিটাল আড্ডায় তো আমরা নিশ্চয়ই পাবো না। কিন্তু আমরা একে অপরকে চিনি, এবং আশা করছি যারা আজকে বসেছেন এই আড্ডাতে, তারা অনেকে হয়তো আমাকে চিনেন। তারপরেও আবার বলছি, আমার নাম ইউসুফ হাসান অর্ক। আমি নাট্যকেন্দ্রে কাজ করি, নাট্যকেন্দ্রের নামে একটি দলের সদস্য আমি। অভিনয় করি, নির্দেশনা করি। পেশাগতভাবে আমি শিক্ষকতা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছি আজকে 23 বছর প্রায়। এই তো আমার পরিচয়। এখন আহ আজকে সকালে এই পাভেল পোস্ট দেওয়ার পরে অনেকেই কমেন্টস দিয়েছেন যে গান শুনবেন। আম, হ্যাঁ, অনেকে জানেন না আমি হয়তো গান করি, মানে করতাম, আসলে আসলে গানই করতাম, ছোটবেলা থেকেই গান করতাম। আজ থেকে 31-32 বছর আগে গান ছেড়ে থিয়েটারটাই শুধু করা, থিয়েটারে মানুষ হওয়ার চেষ্টায় রত হই আসলে। গান করতাম ছোটবেলায় বলতে একেবারেই ছোটবেলায়, সেটা কত, 4.5 বছর বয়স হবে। সেই সময় থেকেই মঞ্চে গান করতাম, কিছু না শিখেই। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা খানিকটা হলো, সেটা তাও ক্লাস 5-6-এ উঠে। তার আগে অলরেডি গান টান করে অনেক কিছু ফাটিয়ে টাটিয়ে দিয়েছিলাম আমি, লোকে বলে আর কি। কিন্তু গানটা তো রয়েই গেল। 88-89-এর দিকে, তার আগে একটি গণসংগীত সংগঠন করতাম, এবং গান গাওয়ার সুবাদে আমার সাথে আমার এক বন্ধু মোশাররফ, আপনারা চিনেন মোশাররফ করিম নামে, ওর সাথে পরিচয় হলো একটা একটা গানের আসরে, আসলে গান গাইতে গিয়ে সেই আসরটাতে উপস্থাপক হিসেবে মোশাররফ ছিল। এবং সেই যে দেখা হলো, ও আমাকে নাটক দেখতে নিয়ে আসলো বেইলি রোড, আর তো ছাড়া গেল না। তারপর থেকে মনে হলো যে নাটকটাই তো মনে হয় করা উচিত। তারপরে নাটকে ঢুকলাম, নাটকে পড়তে গেলাম, নাটকে পাশ করলাম, নাটকের মাস্টার হয়ে গেলাম। তারপরে নাটকের হায়ার স্টাডিজ করতে দেশের বাইরে গেলাম, পিএইচডি করলাম, পোস্ট ডক্টরাল করলাম। তারপরে আবার ফিরে আসলাম, আবারও নাটক করতেই ফিরে আসলাম। আসলে ফিরে আসার সময় আমার রিসার্চ অ্যাডভাইজার আমাকে বলেছিলেন যে তুমি ফিরে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করছো কেন, সবাই তো বিদেশেই থাকতে চায়। আমি বললাম না, আসলে আহ অনেকদিন
মানে মঞ্চের মানুষ, মঞ্চে উঠতে পারছি না, এটা আমাকে খুব বেশি পীড়া দিচ্ছে। সে কারণেই ফিরে এসে আবারও শূন্য থেকে শুরু করলাম। এভাবেই নাটকের আহ পথ চলা চলছে আমার। আমি আমার ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসি। কথাটা আপাত অর্থে অপ্রাসঙ্গিক মনে হলেও বলতে চাচ্ছি আসলে এই কারণেই। আর বিশেষ করে নাটক যেই ছাত্রছাত্রীগুলো করে, যারা নাটক পড়ছে সবাই কিন্তু নাটক করছে না। বিশেষ করে যারা নাটক চর্চা করছে, আমার যেই ছাত্রছাত্রীরা, তাদেরকে তো অবশ্যই ভালোবাসি। আর গ্রুপ থিয়েটার প্র্যাকটিশনার যারা আছেন, তাদের কথা বললে আসলে আহ একটু আরোপিতই হবে। এটা আমরা জানি আসলে। তাকালেই বুঝতে পারি আমরা কে কাকে কতটুকু ভালোবাসি, কোন টানে আমরা শিল্পকলায় মহড়া না থাকলেও ছুটে যাই বা বেইলি রোডে ছুটে যেতাম। তো তাদেরকে আজকে এই আড্ডায় পাচ্ছি, সেটা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার। সেই জন্য খ্যাপাকে ধন্যবাদ জানাই, আর যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে কি করা উচিত এই দুঃসময়ে, আমরা আসলে কোনো রূপরেখা আম, হয়তো দিতে পারবো না, আমাদের নিজস্ব মতামত দিতে পারবো, যেটা আমি একটু আগে আমার ব্যক্তিগত মতামত দিলাম। বলতে যে ওই যে মানুষগুলো যারা বলতে পারছেন না, যারা মধ্যবিত্ত, তাদের দিকে একটু আমাদের বোধহয় তাকানো দরকার। আরো অনেক কথা হবে। আমি আসলে খুব ভালো কথা বলতে পারি না, প্রথমেই বলে নিয়েছি। আপনারা যদি আমাকে একটু কথার খেই ধরিয়ে দেন, আমার জন্য সুবিধা হবে। আর হ্যাঁ, এখানে লিখেছেন অনেকেই, অংশমান লিখেছেন, শুনতে ভালো লাগছে অর্ক। শেখর ব্যানার্জি, শেখর লিখেছেন নতুন গান শুনতে চাই। কবির ভাই লিখেছেন কামাল উদ্দিন কবির শুভকামনা। গীতি চন্দ্রাবতীর গান শুনতে চেয়েছেন চঞ্চল। হ্যাঁ, গান করি, গান করে একটা গান করি, দেখি কেমন হয়। আমি ক্ষমা চেয়ে নিতে চাই যারা আসলে এর মধ্যেই এই খ্যাপার আড্ডাতে এসে যারা আসলে প্রফেশনাল সিঙ্গার, তারা অনেকেই সুন্দর সুন্দর গান সুন্দরভাবে গেয়ে উপহার দিয়েছেন। এর ভিতরে অংশমান ভৌমিকের গান শুনে তো আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আমি জানতাম উনি খুব ভালো কথা বলেন, ভালো গবেষক, ভালো সমালোচক, কিন্তু তার কণ্ঠ যে এত সুন্দর এটা আমার জানা ছিল না। তো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাকে আহ শখের গাইয়ে বললে ভাবলেই আমি খুশি হব। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমেনা। শরৎ বাবু, এ চিঠি পাবে কি না জানি না আমি, এ চিঠি পাবে কি না জানি না। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমেনা। শরৎ বাবু, এ চিঠি পাবে কিনা জানি না আমি, এ চিঠি পাবে কিনা জানি না। গেল বছর বন্যা হলো, এ বছর খরা। ক্ষেতের ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে ভরা। গেল বছর বন্যা হলো, এ বছর খরা। ক্ষেতের ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে ভরা। এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ ঘোচে না তুমি জানো না। শরৎ বাবু, এ চিঠি পাবে কিনা জানি না আমি, এ চিঠি পাবে কিনা জানি না।
দেয় না হানা, নেই তো জমিদার, তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার। বর্গির আর দেয় না হানা, নেই তো জমিদার, তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার। জেনেছো দেশ তো স্বাধীন, আছে ওরা বেশ, তোমার গোকুলামে না আর তোমারই মহেশ। জেনেছো দেশ তো স্বাধীন, আছে ওরা বেশ, তোমার গোকুলামে না আর তোমারই মহেশ। এক মুঠো ভাত পায় না খেতে গোকুল আমে না, তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, আমি এ চিঠি পাবে কিনা জানি না। শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গোকুল মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমে না। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, আমি এ চিঠি পাবে কিনা জানি না। এর ভিতরে কেউ কেউ লিখেছেন, যদি পড়ি, বাড়ি ভাই লিখেছেন, আপনার পিএইচডি সার সংক্ষেপ একটু সময় এক সময় একটু বলেন। আচ্ছা বলবো বাড়ি ভাই, অবশ্যই বলবো। দোলা লিখেছে, সামিউন জাহান দোলা, আমার ছাত্রী, আমার পিএইচডি ছাত্রীও বর্তমানে। সে লিখেছে, আপনাকে এখন মঞ্চ অভিনেতা হিসাবে দেখতে পাই না কেন? অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। করতে চাই তো, অভিনয় করতে চাই, একটু এক্সারসাইজ করা দরকার, যেটা হয়ে উঠছে না। অবশ্যই করব সময় সুযোগ মতো। মাঝখানে আমি শেষ নাটকে অভিনয় করেছিলাম দুই যে ছিল এক চাকর, তারিক ভাইয়ের ডিরেকশন। আসলে ওই নাটকটা করতে গিয়ে এক সময় আমি মহড়াতে একটা ছোট্ট দুর্ঘটনার মতো হলে আমার হাতে একটু ব্যথা পেয়েছিলাম। তারপরে আমাকে ডক্টর করতে বলেছিলেন 6 মাস, কিছু থেরাপি দিয়েছিলেন, তখনই আসলে ছেদ পড়ে গেল। তারপরে আসলে নির্দেশনা এবং একাডেমিক চাপ ইত্যাদি সব মিলিয়ে সেটাই মনে হয় এখন রেডি নাই, কিন্তু অভিনয় করতে খুব ইচ্ছা করে, অবশ্যই করব, চেষ্টা করে দেখতে চাই। তাহসিন নিশাত আদিত্য, কবি নাটকের আপনার সুর ভালোবেসে মিটিল না আশ গানটা শুনতে চাই, সেই 39-এর ভাই আপুদের বিদায়ের সময় শুনেছিলাম, আবার শুনতে চাই। আরেকজন লিখেছেন, মাহফুজুর রহমান শানা, স্যার আপনাকে প্রথম দেখা আপনার নির্দেশিত কবি নাটকের শো দেখার পর, পরবর্তীতে রোমিও জুলিয়েট দেখা, বলতে গেলে আপনার কাজের মাধ্যমে আপনাকে চেনা, অভিনেতা মোশাররফ ভাইয়ের কাছে আপনার কথা শুনেছি, এমন বন্ধু হয়ে থাকবেন সারা জীবন, আশা কি অবশ্যই। তানজিরুল বাজি উচ্ছ্বাস, মোশাররফ করিমের লেখা আপনার সুর করা অসাধারণ গানটি শুনতে চাই, গাইবো। সুলতান ভাই লিখেছেন, আমিনুর রহমান সুলতান ভাই, শুভেচ্ছা। মনামি ইসলাম কনক লিখেছেন, গঙ্গা বৈশ্য কেন শুনতে চাই, সময় পেলে গাইবেন, চেষ্টা করুন। মাত্র চাঁদ শুনতে চাই, আসাদুজ্জামান আবির, কবি নাটকের গান বেশিরভাগই। একজন লিখেছেন, বৃক্ষ, কামরুল ভাই, কামরুল হাসান খান লিখেছেন, চেষ্টা করব গাইতে। নিক্সন মনমাতনের চাঁদ, প্রিয়াঙ্কা মন্ডল লিখেছেন, চন্দ্রাবতীর কোনো একটা গান শোনাবেন প্লিজ। আমি চেষ্টা করব দু একটা গান, নাটকের গান করতে। নাটকের গানগুলো বেশিরভাগই আমার সুর করা হয়ে থাকে। আমার নাটকের গানের সুর আমি নিজেই করে থাকি। সেই অংশমানও বলেছেন যে আমার গান, আমার প্রোডাকশনে কিছু মিউজিক্যাল নিয়ে। হ্যাঁ, অনেকেই এটাও বলেন যে অর্কর নাটক মানে তো একটা মিউজিক্যাল হবে। এটা কমপ্লিমেন্ট হিসেবে বললেও অসুবিধা নাই, কমপ্লেইন হিসেবে বললেও অসুবিধা নাই। আমি আসলে
মনে করি অন্তত বাংলা নাটকের ক্ষেত্রে আর কি। আমার এই প্রসঙ্গে আসলে বারি ভাই কথাটা উত্তর দেই। আমার পিএইচডির গবেষণার বিষয় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটক পালা গান, যার টাইটেল ছিল বর্ণনাকারীর অবস্থান অনুসন্ধান। সহজ করে বলতে গেলে আসলে বাংলাদেশের পালা গানে আহ গায়েন নামক যে বর্ণনাকারী, তিনি আসলে কোন জায়গা থেকে, তার চেতনাগত কোন অবস্থান থেকে আসলে কাহিনীটিকে বয়ান করেন বা পরিবেশনা করেন, সেটাই আমার বিবেচ্য গবেষণার বিষয় ছিল। সেখানে সেটার গবেষণা করতে গিয়ে আমার বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য পালা গান এর আঙ্গিক বিচার করতে হয়েছে, এবং প্রযোজনা গুলো ফিল্ড ওয়ার্কের ভিত্তিতে সেগুলো প্রযোজনা পাণ্ডুলিপি তৈরি করতে হয়েছে। তারপরে সেই পাণ্ডুলিপি অনুসারে কি কি ধরনের অভিব্যক্তি কৌশল অবলম্বন করে গায়নগণ পালা পরিবেশনা করেন এবং কেন এই অভিব্যক্তি কৌশলগুলো তিনি অবলম্বন করেন, সেগুলো নিয়ে আমার গবেষণা ছিল। আর আমার পোস্ট ডক্টরালের বিষয় ছিল বাংলাদেশের এবং জাপানের নিঙ্গীয় জৌরুরি বা বুনরাকু, যেটাকে পাপেট থিয়েটার বলে, এই দুটো আঙ্গিকের মিউজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে, মূলত ফাংশন অফ সং ইন বোথ অফ দিস ফর্মস, এই ছিল আমার বিষয়। তবে বারি ভাইয়ের সঙ্গে অবশ্যই সামনাসামনি কথা হলে আরো ডিটেইল কথা হবে। আমার পিএইচডি অভিসন্দর্ভটি বাংলা একাডেমি থেকে গ্রন্থ আকারে বেরিয়েছে 2018 সালে, বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য পালা গান এই নামে। অবশ্যই যদি সুযোগ হয়, সময় জোগাড় করে যদি পড়েন, আমি কৃতার্থ হব যাদের এই ব্যাপারে আগ্রহ আছে। সেই প্রসঙ্গক্রমে বলতে চাই যে আমার মনে হয়েছে বাংলাদেশের যে ইন্ডিজিনাস পারফরমেন্স গুলো আছে, শুধু পালা গান নয়, আমরা খেয়াল করলেই দেখবো যে আমাদের যেগুলোকে ঐতিহ্যবাহী নাট্য হিসাবে আপাতত আমরা অভিধা দিচ্ছি, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই আঙ্গিকগুলোকে স্থানীয় ঐতিহ্য বা ঐতিহ্যগতভাবে ডাকা উচিত, যেমন কিস্সা গান, ভাসান গান, হাস্তর গান, রামায়ণ গান, অষ্টক গান, কান্দনী বিশহরী, মনসার গান, গাজীর গান, এই প্রত্যেকটা আঙ্গিকের নামে কিন্তু গান অভিধাটি যুক্ত। তাতে আমার মনে হয় এগুলোকে যদি আমরা বাংলা ঐতিহ্যবাহী নাট্য বলি, বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য আসলে গান সর্বস্বই। অথবা এভাবেও বলা যায় আসলে গান নাকি নাটক এর একটি ডুয়েল মোড ক্যারি করে, যে কারণে আমি যেহেতু বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য, শুধু আমি নই, আমাদের বিভাগও বাংলাদেশের ইন্ডিজিনাস পারফরমেন্স নিয়েই গবেষণা করে যাচ্ছি। আমরা এই দ্বৈতাদ্বৈততাতে বিশ্বাস করি যে এই জায়গাটা কতটুকু নাটক হয়ে উঠলো আর কতটুকু গান হয়ে উঠলো, এই যে শিল্পের যে জনরে, এই জনরের ভেদ, সেটাকে লোপ করে দিলে অসুবিধা কি? এটা গানও আবার নাটক। আবার একটু কথা ভারী হয়ে যাবে যদিও, তারপরে বললি যে থিয়েটার অ্যাজ মিউজিক আর মিউজিক অ্যাজ থিয়েটার, এটাও কিন্তু গবেষণায় পাশ্চাত্যের গবেষকরাই বহু জায়গায় এই এই ধরনের থিয়েটার কথা বলেছেন, থিয়েটার অ্যাজ মিউজিক। এন্ড্রু গেরস্টেল নামে একজন অস্ট্রেলিয়ান গবেষক আছেন, যিনি এখন লন্ডনে সেটেল করেছেন। তিনি থিয়েটার অ্যাজ মিউজিক নামে একটি গ্রন্থ রচনা করেছেন, যেখানে তিনি জাপানের পাপেট থিয়েটারকে একাধারে বলছেন এটা মিউজিক অ্যাজ থিয়েটার অর থিয়েটার অ্যাজ মিউজিক। সেই রকম একটি জায়গা থেকে আমি বাংলা নাটককে দেখি বলেই আমার নাটকে গানময়তা বা গীতময়তা খুব থাকে। আমি আসলে গীতময়তা দিয়েই গল্পটা বলতে চাই আমাদের ঐতিহ্যের প্রণোদনা থেকে, এবং গীতময়তা দিয়েই নাট্যময়তা তৈরি করা বোধহয় সম্ভব, বা আবেগের অভিব্যক্তি প্রকাশ করা হয়তো আমার জন্য সহজতর। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে, যেহেতু আমি নিরাভরণ থিয়েটারে বিশ্বাস করি, সে কারণে হয়তো যেটা খুব ভিজুয়াল কম্পোজিশন বা খুব অ্যাক্রোবেটিক্যাল অনেক কিছু দিয়ে অনেক নির্দেশক প্রকাশ করেন, আমি হয়তো সেখানে গানের আশ্রয়ে প্রকাশ করি। এটা এক একজন নির্দেশকের এক এক রকম হয়তো হতেই পারে বলে আমি মনে করি। সেই জন্যই আমি
আমার নাটকে গান থাকে, এটাকে কেউ কমপ্লেন আকারে বললেও আমি মাথা পেতে নেই, কমপ্লিমেন্ট আকারে নিলেও মাথা পেতে নেই। এটাই হয়তো আমার এক ধরনের সিগনেচারও বলা যেতে পারে। আমি চেষ্টা করছি আহ গীতময়তা দিয়ে নাট্যময়তা তৈরি করার। অনেক ভারী কথা হয়ে গেল, আরেকটা গানে যাই নাকি? হায়দার ভাই বলছেন, করোনা পরবর্তী সময়ে আমাদের থিয়েটারের সংকট কি কি হতে পারে মনে করেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হায়দার ভাই করেছেন। আসলে করোনা আমাদেরকে এমন উপলব্ধি দিয়েছে, আমি ফেসবুকে খুব রেগুলার না হলেও গত পরশুদিন না তার আগের দিন একটি পোস্ট দিয়েছিলাম যে সামাজিক দূরত্ব আমাদেরকে কি আসলে দূরে ঠেলে দিচ্ছে, নাকি আসলে, যেটাকে আমরা সামাজিক দূরত্ব না বলে যদি শারীরিক দূরত্বই বলি, এই দূরত্বটা আমাদেরকে নতুন করে কি দেখতে শেখে না একজন মানুষকে, যেখান থেকে দেখলে একজন মানুষকে নতুন করে আবিষ্কার করা যায়। ওই যে একটা শের আছে, আমি তো আসলে ভালো করে বলতে পারি না, একটা শেরে ছিল যে প্রিয়তম প্রিয়তমাকে বলছে যে, "দা, তুমি আমার এত কাছে এসো না যেন আমি তোমাকে দেখতে না পাই। এতটা কাছে আসলো, খুব বেশি কাছে আসলে তো আসলে দেখা যায় না। চোখটা তো ফোকাস করা দরকার আছে।" ব্রেকটের কথাও মনে পড়ে যাচ্ছে। ব্রেক তো এলিনেশনের কথা বলেছেন যে একটু দূরবর্তী ব্যক্তিগত অবস্থান থেকে যদি আমরা আমাদের প্রেক্ষাপটকে বিবেচনা করি, তাহলে নতুন একটা সত্যর দিকে আমাদের উপলব্ধি যায়। তাহলে সেইটাও কিন্তু একটা উপলব্ধি দিয়েছে করোনা আমাদেরকে। তো আমার কাছে মনে হয় যে করোনা পরবর্তী সময়ে মানুষ একটি নতুন মূল্যবোধ নিয়ে নতুন একটি পৃথিবীতে আবির্ভূত হবে। এখানে রাজনীতির চেহারা যেমন আমরা দেখেছি, মানুষ মানুষকে নতুন করে অন্য একটি জায়গা থেকেও দেখতে শিখছি বইকি। সেখানে আমার কাছে মনে হয় যে কনটেন্টে, বিষয়বস্তুতে একটি দারুণ পরিবর্তন আসবে, এবং মূলত পরিবর্তনটা বিষয়বস্তুতেই আসবে। কেননা আঙ্গিক বা প্রায়োগিক যেই আহ, নিরীক্ষাগুলো পৃথিবীব্যাপী চলছিল, সেগুলো কিন্তু চলবে। আমার মনে হয় যে প্রযুক্তি তো এগিয়েই যাচ্ছে, সেগুলো চলবে। বিষয়বস্তুতে পরিবর্তন আসবে, যেমন এসেছিল আহ 1920-এর পরে, এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সেই মূল্যবোধ গুলাই কিন্তু আমাদের বিভিন্ন শৈল্পিক মতবাদের জন্ম দিয়েছিল। আমার কাছে মনে হয় বিষয়বস্তুতেই মূল পরিবর্তনটা আসবে, এবং বিষয়বস্তুর প্রয়োজনেই হয়তো প্রয়োগকর্তারা আঙ্গিকের অন্বেষণ করবেন, তখন হয়তো আঙ্গিকের পরিবর্তন হতে পারে। আমি ঠিক জানি না, তবে আমার কাছে মনে হয় আহ এটি একটি দুঃসময়। এরকম দুঃসময় মানুষ পার করেছে এর আগেও, এবং মানুষ বাঁচবে নতুন উপলব্ধি নিয়ে, নতুন পৃথিবীর মোকাবেলা করবে। যদি আমি বেঁচে থাকি, যদি আমরা যারা এখানে একত্র হয়েছি তারা বেঁচে থাকি, আমরা অবশ্যই নতুন মূল্যবোধ নিয়ে হাজির হব। একটা গানে যাই, একটু গভীর কথা হয়ে গেল, গভীর কথারও দরকার আছে বলতে। আমি একটা একটা গান করি, ছোট্ট একটা গান। এটা সেলিম আল দীনের একটি নাটকের গান, প্রাচ্য নাটকের আহ, ছোট্ট একটা গান। অষ্টমে কি নবমীর চাঁদ দো, আবিরের রং লাগি লাগি করে আমের মঞ্জুরি, চাঁদের এই রং শামুক ভাঙার পশ্চিমে ডুববার আগে, কিন্তু এই ছনে ছাওয়া মাটির ঘরে তীরহীন গান হয়ে ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় একজনা, উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই। আমরা আসলে থমকে গেছি। সেলিম আল দীন প্রাচ্য নাটকে যখন উল্টা পুরাণের কথা বলছেন, যখন নোলককে সাপ দংশন করে, তখন আসলে সব থেমে গেছে।
এমন একটি রহস্যময় রাত্রিতে এই গানটি রচনা করেছিলেন সেলিম স্যার। আমি এটি প্রোডাকশন করতে গিয়ে নিজেই সুর করেছিলাম। এবারে আরেকটি গান করি, এটা চাঁদ বণিকের পালা নাটকের। চাঁদ বণিকের পালা নাটকটি আমরা করেছিলাম সম্ভবত 2001 বা 2 আমাদের বিভাগে করেছিলাম। এই নাটকটি করতে গিয়ে, নাটকটি তো অনেক বড়, আমরা তৃতীয় পর্বটি করেছিলাম। সেখানে কিছু গান শুভাশিস সিনহাকে দিয়ে রচনা করা হয়েছিল। শুভাশিস আমাকে কিছু গান লিখে দিয়েছিল, তার একটি গান আমরা করব। গানের প্রেক্ষাপটটা হচ্ছে যখন বেহুলা লক্ষিন্দর বাসর ঘরে কথা বলছে, তখন নিচে চাঁদ বণিক এবং সনকা স্বামী স্ত্রীতে বৃদ্ধ তারা কথা বলছে, উপরে যুবক যুবতী বেহুলা লক্ষিন্দর কথা বলছে। আর কিছুক্ষণ পরেই হয়তো দংশন হবে, এরকম একটি রহস্যজনক রাত্রি। সেই রাত্রিটি নিয়ে একটি গান লিখেছিল শুভাশিস সিনহা, আমি সুর করেছিলাম। আমি জানি না গাইতে পারবো কিনা, অনেক বছর আগে, চেষ্টা করে দেখি। দিদিনা দিনা দিনা দিদিনা দিনা দিদিনা দিনা দিনা দিদিনা দিনা নিশীথ রঞ্জনী এক গোপন আন্ধারে, নিশীথ রঞ্জনী এক গোপন আন্ধারে, জনম ছায়ায় ছায়ায় পারে পারে, জনম ছায়া ছায়ায় পারে পারে, সাথী তারো তারো জল ঝরে রাত্রির আকাশে, সাথী তারো কারো জল ঝরে রাত্রির আকাশে, জীবন জাগর থাকে মরণ, জীবন জাগর থাকে মরণের পাশে, জীবন জাগর থাকে মরণের পাশে। কি দারুণ কথা শুভাশিস শিখেছে। শুভাশিস সিনহা আমার খুব প্রিয় একজন কবি, নাট্যকার এবং আমার খুব প্রিয় একজন ছাত্র। ওর দুটি নাটক আমি করেছি। ওর লেখা ডালিম কুমার আমার প্রথম নির্দেশনা ঢাকার মঞ্চে নাট্যকেন্দ্র থেকে করেছিলাম। আর এই রিসেন্টলি আমি একটা নাটক করেছি দহন দইতা, একেবারেই কাব্য নাটক। এই দুটি নাটক আমি করেছিলাম। এছাড়াও শুভাশিস আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকের জন্য গান লিখে দিয়েছে। এই ওর কথা কি বলবো, এই জন্য ওর লেখা গান একটি তো গাইলামই, আরো একটি গাইবো। এখন একটি গান গাইবো, যেই গানটা একটু অনুরোধ এসছে, নয়া গাঙের পারে গো বিরিক্ষ। এই গানটি জৈবতিক মন নাটকে সেলিম আল দীনের লেখা। এই নাটকটি আমি প্রযোজনা করেছিলাম কয়েক বছর আগে, সুর করা, এবং এই গানটি 4 লাইন মাত্র সুর করা ছিল। এবং সেই নাটকের অভিনেতা আবির আবির ওর ভাল লাগলো গানটি। গানটি সে রিসেন্টলি একটি চলচ্চিত্রে অভিনয় করেছে, সেই চলচ্চিত্রে এই গানটি সে ব্যবহার করতে চায় বলল। তারপরে গানটি বাকি আরো কিছু লাইন সুর করা হলো এবং সেটা চলচ্চিত্রে, কাঠবিড়ালি চলচ্চিত্রে প্রযুক্ত হলো গানটি, এবং আমি শুনলাম খুব ভালো গেয়েছেন। আমি চেষ্টা করে দেখি পারি কিনা গানটা।
চেষ্টা করে দেখি। গানের কথা ভুল হতে পারে হয়তো, চেষ্টা করি। নয়া গাঙের পারে গভীরিক্ষ, বিরিক্ষে চিরল চিরল পাতা, তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। নয়া গাঙের পারে গভীরিক্ষ, বিরিক্ষে চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের পানে চাইয়া গো কন্যা, কেন দুই চোখে ঝরে পানি। নয়া গাঙের পারে বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। কে বা তোমার পিতা মাতা কন্যা, তোমার কোথায় বাড়ি ঘর। কে বা তোমার পিতা মাতা কন্যা, তোমার কোথায় বাড়ি ঘর। কেন বাজে বনে বনে কন্যা দেহ মোরে উত্তর, তহিনালি বাতাসে কন্যা, তোমার অঙ্গের বসন খানি। নয়া গাঙের পারে গভীরিক্ষ, বিরিক্ষে চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। এক মিনিট। আবার একটু পড়ি। আমার রুমমেট সম্বিত সাহা লিখেছে, দোস্ত আছি। ধন্যবাদ দোস্ত। হ্যাঁ, গানটি কাঠবিড়ালি ছবিতে গাওয়া হয়েছে। রাজীব আচার্য লিখেছেন, দাদা নমস্কার। নাটক মানুষের কথা বলে, নাটক মানুষের জীবনের কথা বলে। লকডাউনের মধ্যে দিয়ে খ্যাপা অনলাইন আড্ডা থিয়েটারের মাধ্যমে আপনাদের বিনোদনের সাথে যুক্ত পেরে আমি খুবই আনন্দের। আপনাদের কথাগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে। যখনই লকডাউন শেষ হবে তখন আপনাদেরকে আবার দেখবো, এটাই আশা করি। দারুণ লাগছে দাদা আপনার এই গানগুলো। নমস্কার, শুভরাত্রি। খোয়াই থেকে, ত্রিপুরার। রহমান রাজু লিখেছেন সুন্দর। হাবিব মাসুদ লিখেছেন, এই গানটা একসময় আমাদের মুখে মুখে ছিল। আচ্ছা, আমার মনে হয় এখানে শচীন দেব বর্মনের গানের কথা লিখেছেন একজন। আমি জানি না, আমার মনে হয় গান তো হলো, আমরা বলি এখানে মোস্তফা কামাল যাত্রা লিখেছেন, ন্যাশনাল থিয়েটার অফ জাপান, ওয়াই টু ফর্মস ইন জাপান। টু ফর্মস আসলে নো অ্যান্ড কাবুকি, এই দুটো ফর্ম ছাড়া বুনরাকু কিন্তু জাপানের ন্যাশনাল থিয়েটার ফর্ম এর ভিতরে পড়ে। আসলে জাপান তো দ্বীপরাষ্ট্র, এদের প্রত্যেকটি দ্বীপেই ট্র্যাডিশনাল নিজস্ব ফর্ম আছে।
সেটা থিয়েটারের হোক বা পারফরম্যান্স, বড় অর্থে যদি বলি পারফরম্যান্সের। যেমন আমি ওকিনাওয়াতে ছিলাম। ওকিনাওয়াতে এইসা নামে একটি ড্রাম ডান্স আছে। ইটস ভেরি থিয়েট্রিক্যাল। এইটা কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর ওয়াই টু ফর্মস ইন জাপান, এই প্রশ্নটা আসলে আমার মনে হয় যথেষ্ট আলোচনা সাপেক্ষ। এই ফোরামে এই এই আলোচনা বোধহয় শেষ হবে না। তবে মোস্তফা কামাল যাত্রার সঙ্গে সামনাসামনি দেখা হলে এই বিষয়ে আমরা বিস্তর কথা বলতে পারবো বলে মনে করছি। সেই আশা রইল। উপন্যাসের গীতিরূপ কিভাবে দেন একটু বিশদ করে বলবেন? অংশুমান ভৌমিক, ভালো লোকের কাছ থেকে একটি ভালো প্রশ্ন এসছে, উপন্যাসের গীতিরূপ কিভাবে দেন। আসলে আমি আমার ব্যক্তিগত মতটা বলতে পারি। সেটা হচ্ছে উপন্যাস, কবিতা, নাটক, এই যে জনরে গুলো আছে এইগুলো আহ আসলে ওভাবে দেখি না। আমি ব্যক্তিগতভাবে ওভাবে দেখি না। গল্প বলতে চাই। গল্পটা বলতে গিয়ে বাক্যের ভিতরে, সেটা নাটকের সংলাপ হোক কিংবা নাটকের বর্ণনা হোক কিংবা উপন্যাসের হোক বা কবিতার কোনো চরণ হোক, এই বাক্যটার ভিতরে আমার কাছে মনে হয় এটা একটা আহ্বান দেয়া থাকে। যেই আহ্বানটা আমরা রবীন্দ্রনাথের ভিতরে খুব পাই, খুব বেশি করে পাই। রবীন্দ্রনাথের ছোট গল্প, আমি তোতা কাহিনী করেছিলাম। ছোট গল্পের লাইন, তোতা কাহিনী করেছি, ভুল স্বর্গ করেছি, যেখানে গদ্য লাইনগুলোর ভিতরে আহ গীতময়তাটা এমন ভাবে আহ দেয়া আছে, মনে হয় যে একটু সুর করে পড়তেই ইচ্ছা করে। সেইরকম কিছু চরণ তো আছেই। সেই জায়গায় উপন্যাসের যে ব্যাপ্তি, আমরা হয়তো মঞ্চে প্রযোজনা করতে গিয়ে ব্যাপ্তিটাকে, আমি আমার ব্যক্তিগত একদমই ব্যক্তিগত জায়গা থেকে কথা বলছি। সেই ব্যাপ্তিটাকে হয়তো আমরা আ কিছু করবার চেষ্টা করি। কিন্তু উপন্যাসের ভেতরে যে চরণ, যে গদ্যের যে গদ্যময়তা বা সেই গদ্যময়তার জন্য যে বাক্যগুলো ঔপন্যাসিক লেখেন বা যে ছবিগুলো আঁকেন, সেই ছবিটা কিন্তু তিনি শব্দ দিয়ে রচনা করেছেন। সেই শব্দের কিন্তু একটি আহ্বান আছে যে এটা সুরময় হয়ে উঠতে পারে কিনা, বা সুরময় উদ্ভাসের মাধ্যমে গীতময়তাটা একটি আলাদা পরিবেশ বা একটি ছবি মঞ্চের উপরে তৈরি করতে পারে কিনা। আমি সেইভাবেই দেখি। আমি মনে করি বাংলা গান বাণীর আহ্বানে সুরকে নিয়ে আসে। সুরের আহ্বানে বাণী সেখানে আসে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং এই ব্যাপারে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন পথিকৃৎ। রবীন্দ্রনাথের গান শুনলেই বোঝা যায় যে কথাটাই বাণীর আহ্বান করে নিয়ে এসছে। তো উপন্যাস গীতিরূপ দিতে গিয়ে আমার কাছে কিন্তু এরকমই মনে হয়েছে। যেমন আমি তারাশঙ্করের কবি করেছিলাম। সেখানে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন। এখন নিতাই কিন্তু তাৎক্ষণিকভাবে গাইতে গাইতেই ঠাকুরজিকে এই কথাটা বলছে, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। কথা বলছে কিন্তু, কিন্তু কথাটা সুরে সুরে বললে যেন ঠাকুরজিকে বলবার যে আহ্লাদ, সেটা কিন্তু ওইটার ভিতরে দেয়া আছে। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে, কালো কেশে রাঙা কুসুম তেরি ছবি নয়নে, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। তো এই এই যে এই যে চরণ দুটো, এটা কি আসলে কথা? এটা কি গান? এটা কি গদ্য কি পদ্য, সে ভেদটাই নাই এখানে। সেরকম কিছু আহ ব্যাপার উপন্যাসের ভিতরে কিন্তু থাকে। ইভেন কি আপনি আপনি আমার মনে হয় অংশমানকেই বলছি, যে চাকা, যে নাটকটা সেলিম আল দীন রচনা করেছেন, সেটা পড়লে এটা কি উপন্যাস নাকি নাটক, না কি এটা আসলে? এটা কি চিত্রময়তা না গদ্যময়তা না সুরময়তা না কাব্যময়তা, সব মিলেমিশে একাকার। তো সেখানে সেলিম আল দীনের আহ প্রথমেই যেটা শিমুল আপা সুর করেছিলেন, বেদনা ও সহমর্মিতার যুগল মন্থনে। তো গদ্যে লেখা। কিন্তু
গদ্যের ভিতরে সুরময়তাটা প্রবিষ্ট আছে। ওই সুরে ওই কি বলবো? ওই ঝঙ্কারটা বা ওই আহ্বানটায় এটা সুরময় হয়ে উঠতে পারে বা সুরময় হয়ে ওঠার মতো অনিবার্য হয়ে উঠতে পারে। কিন্তু উপন্যাসকে গীত রূপ দিতেই হবে এমন তো কোনো কথা নেই। তো আমার কাছে মনে হয় যে যেই অংশটা আ অনিবার্যভাবে সুর হলে কথায় যতটুকু উদ্ভাস কমিউনিকেট করতে পারত তার চেয়ে বেশি হয় সেই জায়গাটায় আমি সুর করবার চেষ্টা করি। জানি না কথাটার উত্তর দিতে পারলাম কিনা। আচ্ছা, এবারে আমি একটা ধৃষ্টতা করেছি। সেই ধৃষ্টতা আ আমি জানি না সেটা কিভাবে আপনারা দেখবেন। আমি একটা কবিতা জীবনানন্দ দাশের সুরময়তা প্রসঙ্গেই মনে এলো। এই কবিতাটা আমি একটু সুর করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে। আমার আ যদি ধৃষ্টতা হয়, যদি কারো ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন এই ধৃষ্টতার জন্য। আমি জীবনানন্দের একটা কবিতা একটু সুর করেছি। আমি একটু চেষ্টা করি। হায় চিল সোনালি ডানা চিল এই ভিজে মেঘেরও দুপুরে তুমি আর কেঁদো না করে উড়ে, তুমি আর কেঁদো না উড়ে উড়ে ওই ধান সিঁড়ি তীরে। হায় চিল সোনালি ডানা চিল এই ভিজে রোদেরও দুপুরে, এই ভিজে মেঘেরও দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে, তুমি আর কেঁদো না উড়ে ওই ধান সিঁড়িটির তীরে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান মনে আসে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর ডাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে নিয়ে দূরে, পৃথিবীর ডাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো, আবার তাহারে কেন ডেকে আনো, যে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল সোনালি ডানা চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে, তুমি আর কেঁদো না উড়ে
দূরে সিঁড়িটির তীরে আছি। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। রোকসানা রুমা লিখেছে কে হায় হৃদয় খুঁড়ে দোলা জায়গাতে ভালোবাসে। আমার একটা প্রিয় গান গাইবার চেষ্টা করি। আপনারা বুঝতেই পারছেন আমার গলা শুনে যে আমি নিয়মিত চর্চা করি, জন্য গলা ভেঙে আছে। তারপরে এটা বলার বলছি না, আমি জানি শিল্পীরা বলে আজকে গলাটা ঠিক নেই, আমি শিল্পী সেই অর্থে নই, কিন্তু আসলেই চেষ্টা করে যাচ্ছি। গান গাইবো, তারপরে আমাদের সময় মনে হয় শেষ হয়ে যাবে। দেখি চেষ্টা করে। গোপনে গোপনে কত যে খেলি, আলিঙ্গনের এই খেলা ভাষায় এসো প্রেমের সাগরে, সবুজ প্রাণের ভেলা। গোপনে গোপনে কত যে খেলি, আলিঙ্গনের এই খেলা ভাষায় এসো প্রেমের সাগরে, সবুজ প্রাণের ভেলা। গোপনে গোপনে কত যে খেলি। মনের ঘরের বন্ধ দুয়ার খুলে দাও খুলে প্রিয়া, মাইনা বাঁধন সমাজ শাসন সবাই যাক জানিয়া। মনের ঘরের বন্ধ দুয়ার খুলে দাও খুলে প্রিয়া, মানি না বাঁধন সমাজ শাসন সবাই যাক জানিয়া। প্রেমেতে কি নিয়ম থাকে, বাতাসের কি পরিধি থাকে, প্রভাতকে কি ঢাকতে পারে মেঘের আধার বেলা। গোপনে গোপনে কত যে খেলি, তোমার নয়নে কবিতা, তোমার অধরে কবিতা, প্রতি চাহনিতে কবিতা, আমার প্রেমের কবিতা।
নয়নে কবিতা, তোমার অঝরে কবিতা, প্রতি চাহনিতে কবিতা, আমার প্রেমের কবিতা, তোমার আমার মধুর মিলন দেখুক সকলে, হৃদয় আমার তোমার হয়াম, সাকি যেন তব হিয়া, তোমার আমার মধুর মিলন দেখুক সকলে প্রিয়া, হৃদয় আমার তোমার হয়াম, সাকি যেন তব দিয়া, যৌবনের কি পাপ থাকে, প্রকাশ কি বন্ধ থাকে, সাগরের বুকে লহর নাচে, প্রেমেরই মনি মেলা, গোপনে গোপনে কত যে খেলি, আলিঙ্গনের এই খেলা, ভাষায় এসো প্রেমের সাগরে, সবুজ প্রাণের ভেলা, গোপনে গোপনে কত যে খেলি। ধন্যবাদ। আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ কথা কি বলবো, আসলে ভালো নেই আমরা, সেটা বুঝতে পারছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব লোক। কালকে একটা ছবি দেখছিলাম, ছবিতে একটা সংলাপ বলছে, we are just human। আমি মনে হলো হ্যাঁ, we are just human, but we really are proud to be human। এবং আমার মনে হয় যে আমরা মানুষ বলেই এই সময় আমরা একে অপরের পাশে আছি, শারীরিকভাবে পাশে না থাকলেও মানসিকভাবে তো আছি। প্রযুক্তির প্রশ্রয়ে প্রতিদিন খ্যাপার মতো, পাভেলের মতো আরো অনেক উদ্যোগীর প্রচেষ্টায় আমরা আমাদের নিজস্ব সময়ের অনুভূতিগুলো আদান প্রদান করতে পারছি। এবং আমি খুব প্রত্যয়ী মানুষ, আমি মনে করি যে এই খারাপ সময়টা আমরা অচিরেই কাটিয়ে উঠব। টেলিভিশনে বলা হচ্ছে ঘরে থাকুন, সেলিব্রিটি গান বলছেন, আমাদের যারা এই যুদ্ধে যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, আমাদের চিকিৎসকরা বা চিকিৎসা কর্মীরা, আমাদের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, এছাড়াও আরো অনেকে অনেক লেভেলে কাজ করছেন। সংস্কৃতি কর্মীরা তো আমরা অলরেডি ফেসবুকে দেখেছি যে যশোরে, বিবর্তন যশোর দুলু ভাইরা তো ধান কাটতে পর্যন্ত তাদের দল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আমি জানি না কতটুকু কেবলই আমরা করতে পারছি কাজ, কিন্তু আমরা যে মানসিকভাবে আমাদের যে অভিপ্রায়টা আছে, আমরা যে সত্যিই একসাথে এই বিপদ, এই দুঃসময়কে মোকাবেলা করে একটি নতুন সুন্দর পৃথিবী করতে পারবো, এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং আমার মনে হয় সেই সুন্দর আকাশের দিকে তাকিয়ে আমরা পথ চলি, বিমর্ষ হয়ে না থেকে, মরবার আগে মরে না গিয়ে আমরা দেখি না সবাই মিলে পারি না। এখানে আমার ছাত্রছাত্রীর ছেলে শিথান একটা অনুরোধ করেছে, জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। আমি গানটা গাইতে পারি না মা, তবে আমার
সত্যিই আমি গানটা পারলে এই গানটা আমি গাইতাম, জিঙ্গেল বেল তোমার অনেক আনন্দের, অনেক পছন্দের গান। আমার গাড়িতে তুমি শোনো। আমি জানি আমি তোমাকে এই গানটা আজকে অনেক ভাষায় ডাউনলোড করে তোমাকে পাঠিয়ে দিব। আশা করি শিথা শুনবে। শিথানের মতো নিজেরও দুটো সন্তান আছে, আমাদের অনেকেরই ছোট ভাই বোন আছে, সন্তান সন্ততি আছে, তাদেরকে নিয়ে পরিবারের সময় কাটাচ্ছি আমরা। আমরা চেষ্টা করব সবাই সবাইকে ভালো রাখি এবং সুন্দর আগামীর জন্য অপেক্ষা করে থাকি, সচেতন ভাবে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন। থিয়েটারে বন্ধুদের, অগ্রজদের সালাম, শুভেচ্ছা, শ্রদ্ধার্ঘ রইল। বন্ধুদেরকে শুভেচ্ছা রইল। আর পাভেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, পাভেল এই উদ্যোগটা নেয়ার জন্য। আশা করি অন্য কারো আড্ডায় আবারও মিলিত হব। ভালো থাকবেন সবাই।